সম্ভবের অনুভবে কবিতা পাঠ একটা পর্ব, এটা নিয়ে দুটো তিনটা কিছু কথা বলার আছে। আর জুলাই গণ অভ্যুত্থানের প্রশ্ন কিছু কথা গত 2-3 মাস ধরেই জমে আছে। বড় কোনো অনুষ্ঠানে বলার সুযোগ হয়নি। সন্ধ্যাবেলায় উজান প্রকাশনা প্রতিষ্ঠানে যাই, ওইখানেই একটু হইচই করে বলি। সেগুলো রেকর্ড থাকে না, এখনকারটা হয়তো একটু রেকর্ড থাকতে পারে। প্রথমেই বলি যে 2 আগস্ট খুব বৃষ্টি হচ্ছিল। ইমরান এবং পলিয়ার আমাকে মেসেঞ্জারে তথ্য দেয় যে 2 আগস্ট কবিদের পক্ষ থেকে একটা সমাবেশ হবে বাংলা মোটরের রাস্তার ধারে, মানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই মূল রাস্তাতেই, ওই গলির ওখানে গেলাম। খুব বৃষ্টির মধ্যে, 1.5-2 ঘন্টা বৃষ্টিতেই সবাই ভিজে। প্রায় 100-150 কবি সাহিত্যিক ছিলেন। আমার পরিচিত বন্ধু বান্ধব আমি 3-4 জন পেলাম, নামও বলে দিতে পারি, আহমেদ স্বপন মাহমুদ, কাজল শাহনওয়াজ, এরকম 2-3 জন পেলাম আর কি। আর দেখিনি কাউকে, আর সবই তুলনামূলক তরুণ এবং আমার অপরিচিত। ওই দিন শুক্রবার হয়, আমার একটা গদ্য লেখা প্রকাশিত হয় একটা পত্রিকায়। পত্রিকা থেকে বলছিল যে শ্রাবণ, কালিদাস, বর্ষা নিয়ে একটা গদ্য দিতে। তো আমি গদ্যটা দিলাম, ছাপাও হলো। ছাপা হওয়ার আগে পত্রিকার সাহিত্য সম্পাদক এবং মূল সম্পাদকও আমাকে ফোন করে বললেন, এটা তো রক্তাক্ত লেখা হয়ে গেছে। আমি আমার লেখাটা শিরোনাম ছিল এই শ্রাবণের বৃষ্টিতে রক্ত লেগে আছে। তো আমি বললাম যে এখন আর ওই কদম ফুল ফোটার সময় নেই। তো ফলে এটা ছাপালে ছাপান, না ছাপালে না ছাপান। ছাপা হয়ে গেল। তবু কয়েকটা লাইন তারা এডিট করেছে। যাই হোক, সেটা আমার নিজের লেখার অংশগ্রহণ। 2-একটা কবিতাও লিখেছি, সেগুলো বড় ব্যাপার নয়। অসংখ্য মানুষ লিখেছে, তাদের মধ্যে আমিও একজন লেখার চেষ্টা করেছি আমার অনুভূতি থেকে। কোনো রাজনৈতিক নেতৃত্ব, সমন্বয়ক, কোনো কিছু ডাকে নয়। সাধারণ মানুষ রক্তাক্ত হয়ে, সাধারণ ছাত্ররা রক্তাক্ত হয়ে রাস্তায় মরে মরে যাচ্ছিল, সেটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না, কোনোভাবেই না। তারই বই প্রকাশ ছিল ওই লেখাগুলো। এবং অবশ্যই শেখ হাসিনার মতো একটা, আমি বলবো যে পৃথিবীর অন্যতম নিকৃষ্ট জনবিরোধী সরকারের প্রশ্নে যে ক্রোধ ভেতরে জমা ছিল আগের থেকেই, 14-15 বছর আগের থেকেই, সেই সব লেখার মধ্যে সেগুলো প্রকাশিত হচ্ছিল। হলো, ছাপাও হলো, এটাও বড় কথা নয়। আশা ছিল যে সত্যি এটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, তা হয়নি, কিছুই হয়নি। 72 তো দেখিনি, ভাগাভাগির বাংলাদেশ 72-এ হয়তো দেখতে পারতাম, সেটা তখন দেখা হয়নি। এবার দেখছি কতটা ভাগাভাগি হয়, কিভাবে দখলদারিত্ব করা হয়। হ্যাঁ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তো ডক্টর ইউনূসকে খুব ম্যাচিউর সরকার, নাবালক সরকার। স্বয়ং ইউনূসকে আমি নাবালক বলি রাজনৈতিক প্রশ্নে। তার উপদেষ্টা, তার কার্যক্রম, কোনো কিছুই একটা পরিণত নয়, কোনোভাবেই নয়। এটা পরিণতি এবং মৌকার সরকার আমার মনে হয়। এই মৌকা পেয়ে সরকার গঠন করার পরে তাদের যত রকমের ইচ্ছা, অনেক নাবালকোচিত ইচ্ছাকে জনগণের ইচ্ছাই নাম দিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা, এটাও আমার কাছে সহ্য হচ্ছে না, কোনোভাবেই না। ফলে এর প্রতিবাদ করি। নিশ্চয়ই বাংলাদেশের জনগণ এই অবস্থা মেনে নেবে না, কারণ মুক্তিযুদ্ধের মতো একটা বড় ঘটনা, সেটাকে ছোট করে দেখার একটা প্রয়াস দেখতে পাচ্ছি। আজকে নয়, গতকাল রাতে আমি অসুস্থ বলে আমার মা বাড়ির থেকে ঢাকায় আসছে আমার সঙ্গে। মার সঙ্গে কথা হচ্ছিল যে আমাকে কোলে করে নিয়ে যখন দৌড়াচ্ছে আমাদের বাড়িতে পাকিস্তানি আর্মি ওয়াবদা ক্যাম্প থেকে এসে আক্রমণ করার সময়, আমার বড় কাকির পায়ের পাতা দিয়ে খেজুরের কাঁটা ফুটে গেছে, সেই ফুটে উপরে বেরোচ্ছে। সেই অবস্থায় সে তার ছেলেকে নিয়ে দৌড়াচ্ছে, আমার মা দৌড়াচ্ছে আমাকে নিয়ে। আমার মার বয়স খুব কম তখন, মাত্র 15। 14তে বিয়ে হওয়া, 15তে আমি বাচ্চা হিসেবে এসে গেছি সেই সময়ে। তো বাড়ির পোড়া, আমরা ছোটবেলায় খেলা করছি ওই পোড়া পোড়া টিনের পাজার উপরে। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একক বিষয় নয় যে আওয়ামী লীগকে গালি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখবার প্রয়াস নেবে কোনো নাবালকোচিত কিছু কতিপয়, এটা গ্রহণ করি না। এই বাংলাদেশ সবার, 18 কোটি মানুষের।
এই আন্দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী ফ্যাসিস্ট ছাড়া বাকি সবার আন্দোলন। সেটা হয়নি, সেটা হয়ইনি, এবং না হওয়ার পক্ষেও আন্দোলনে থাকা অসংখ্য লোক প্ররোচনা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি প্রতিদিন। বৈষম্য বিরোধী আন্দোলন করলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। স্বয়ং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানটাই তো বৈষম্য তৈরি করে। গ্রামের একটা মানুষের মুখে দক্ষিণ এশিয়ার মানচিত্র দেখা যায় বলি রেখাই, কই কোনো অধ্যাপক, কোনো ছাত্র, কোনো সচিব, তার তো মুখে এটা দেখা যায় না। তো গ্রামের একটা মানুষের মুখে চেহারা, আর তারই ভাই শহরে যে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে বা পড়ায়, বা অধ্যাপক বা সচিব বা হেনতন স্লাং বলা যেতে পারে, বললাম না, তার মুখ এরকম হবে কেন? এর মধ্যে বৈষম্য দূর করবে? এই বৈষম্যের উৎস কোথায়? গত পরশুদিন যে কৃষকেরা তার নিজের ফুলকপিতে লাথি দিচ্ছে, কেন? এই লাথি কি ফুলকপিতে দিল না শাসক বর্গের মুখে দিল? এইগুলোর বৈষম্য নিয়ে কোনো কথা নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পরে যত কবিতা হচ্ছে, সেই কবিদের মুখে, সেই কবিদের রচনায় এইগুলো আর আসছে না। ওই এক হাসিনাকে নিয়ে, যেমন ৭১ যে ওই পাকিস্তানি রাজাকার দিনে কথা হচ্ছিল, এগুলো একটা একরৈখিকতা, এগুলো দূরীকরণ দরকার। বাংলাদেশ এইরকম একরৈখিকতায় যেতে পারে না, কোনোভাবেই না। আমি কবিতা লিখতে পারি আর না পারি, আবার বক্তব্যের মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ জানাচ্ছি যে এটা হতে পারে না এইভাবে। কোনো উদাহরণ দেব না কোনো বড় লেখকের কোনো কিছুর, শুধু আমার নিজের প্রতিবাদটুকু আমি জানালাম। এই বাংলাদেশ শ্রমজীবী মানুষের বাংলাদেশ। কেন এখনো রাস্তায় পাগলি উলঙ্গ পাশ দিয়ে পতাকা নিয়ে চলে যাচ্ছে উপদেষ্টা? ওই পতাকাটা খুলে ওর গায়ে দিতে হবে না? ওই পতাকার দরকারটা কি? পাছায় কাপড় নেই, মাথায় পতাকা, এর অর্থ কি? এর অর্থই হতে পারে না। এই বাংলাদেশ আমি নিজে প্রত্যাশা করি না। সাম্প্রদায়িকতার প্রশ্নেও আমাদের মনোভাব বদলাতে হবে। বাহুবলী শ্রেষ্ঠ বিচার, সংখ্যাগরিষ্ঠই শ্রেষ্ঠত্বের অধিকারে যদি থাকে, তাহলে তো অন্যরা ঠকে যাবে। যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, আমরা দেখছি না। শ্রেষ্ঠত্বের এই লড়াই এগুলো থেকেও আমাদের বেরোনো দরকার। আর এই প্রশ্ন নিয়ে অনেক কথা বলার আছে, আর বলবো না। আজকের কবিতা পাঠ যারা করেছেন, অনেক সবার কবিতা থেকেই আমার অনেক, যাকে বলে প্ররোচিত হওয়া, আমার মধ্যে কিছু আগুন, আমার লেখাই না পারা, তাদের পারা, সেখানে নিজের কিছু শেখা, এসব পাচ্ছিলাম, আগুন পাচ্ছিলাম। আশা করি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এখনো যে ফ্যাসিজমের চর্চা বর্তমান সরকার প্রক্রিয়ার মধ্যেই চলমান আছে, সেগুলো নিয়েও আমাদের কবিরা কথা বলবে, লিখবে, লেখা উচিত। তা নইলে দাস হয়ে যাবে। কবি তো দাস হতে আসেনি। অসংখ্য ঈশ্বরের জন্ম দেয় একজন কবি, সেই কবি এত দাস হবে কেন? হতেই পারেন না। তো সেই জন্য কোনো জায়গায় ঠিক অনুগত হয়ে ওঠা কবির কাজ নয়, লেখকের কাজ নয়। সেটার জন্য আমাদের কবিরা না হয়, আমি নিজে লিখতে গিয়ে যেন না হই। আমি ক্ষমতাহীনের ভাই, ক্ষমতাহীনের বোন, আমি ভাই। আমি বৃদ্ধ লোকটির আস্তে আস্তে পার দিয়ে ঠিকই আমরা ঘুরে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। কেন? আড্ডা মারতে যাবো, কনকর্ডে কবিতা পড়তে যাব। আমার এটাই আমার চরিত্র, এটাই হলো, এই আমার শিক্ষা দিল, এই বিশ্ববিদ্যালয় আমাকে এই শিক্ষাই দিল। এই ঔপনিবেশিক স্কুলের মোরালিটি থেকে বেরোতে হবে। সংস্কার বিশ্ববিদ্যালয়ে আগে হওয়া দরকার, যা বৈষম্যের মূল সূতিকাগার বাংলাদেশে, যার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা ছেলেটি আর না পারা ছেলেটির অর্থনৈতিক জীবন ভবিষ্যতের জন্য বিস্তর হয়ে যায়। একজন তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে পারে না, সিট পায় না, বাস ফ্লোরে ঘুমায়। আরেকজন হয়তো বড় হসপিটাল ইউনাইটেড, ডক্টর জুয়েল আছেন। আমি যদিও ডাক্তার নিয়ে কথা বলছিলাম ওই প্রশ্নে, হ্যাঁ আমি নিজেই এই মুহূর্তে অসুস্থ, গত 55 দিন হাসপাতালে এটা ওটা করে, এখনো আমার পেটের কাটাকুটো আছে। আগামী বুধবার আবার কালেকশন বলে একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই সেটা আবার একটা অপারেশন হবে, দ্বিতীয়। ব্যক্তিগত কথা বলবো না। নতুন কবিদের যারা পড়েছেন, জুয়েলকে আর আমি বলবো না, আমাদের বন্ধুজন, কিন্তু বাকি সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। তাদের কবিতার মধ্যে আগুন আছে, সেই আগুন আমার নেবার আছে এবং সেই আগুন ছড়িয়ে দেবার আছে। সেটা বাংলাদেশের মানুষের জন্য, সেই মানুষদের জন্য যাদেরকে বাদ দিয়ে বাংলা কবিতা এগিয়ে যাচ্ছে এই ঔপনিবেশিক স্কুলের হাত ধরে। অর্থাৎ 300 কপি বই বইমেলায় বিক্রি হলে কবি মেলা খুশি,
প্রকাশক ভূগোল বাজাই, অথচ 18 কোটি লোক। বোঝা যায় এই কবিতাও কত বেশি প্রায় ফ্যাসিজমের দিকেই যাচ্ছে, আছে ফ্যাসিজমের মধ্যে বিকশিত হচ্ছে। অর্থাৎ তার কিছু সীমিত কিছু মানুষ পাঠক, তাদের মধ্যেই সে বিচলিত হতে চায়, মানে তাদের মধ্যে থাকবে বিচলন, মানে তাদের মধ্যে থাকাটাই তার কবিতার সাফল্য হিসেবে গণ্য করা হয়। বাংলা একাডেমিও তার অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় তার অংশ। এইগুলোর সংস্কারের প্রশ্নে কেউই কথা বলে না, কারণ এগুলো কথা বলা নয় মনে করে সবাই। আমি মনে করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দেশের অন্যতম বৈষম্যের সূতিকাগার, সেটা নিয়ে কথা বলা দরকার। যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ছাত্র আর যে ছাত্র নয়, এত দূরত্ব হবে কেন? তাদের টাকার ট্যাক্সে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র, এটা বিশ্ববিদ্যালয় বন্ধ। ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে, অথচ রাস্তা বন্ধ গত 1 সপ্তাহ। কি কারণে? কার বাপের এই বিশ্ববিদ্যালয়? কার বাপ? ইউনুসের না ভিসির? কার বাপ? কারোর বাপেই না, প্রত্যেকের বাপের, বাংলাদেশের প্রতিটা মানুষের। কেউ তো কথা বললো না। রাস্তা বন্ধ কেন? শাহবাগ থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত মোড়, কার এত বড় এখতিয়ার? প্রক্টর। প্রক্টরকে এক চাকর মাইনে পায় মাসে মাসে, মাইন্দার নাম নিচে অধ্যাপক, তারপর আবার আদিককে তাকে বলে বুদ্ধিজীবী। হয় বুদ্ধিজীবীকে মাসে মাসে বেতন নেই? এইসব প্রশ্নের সংস্কারের অনেক কিছু আছে, নিশ্চয়ই আগামী দিনের তরুণরা এগুলো ক্রাশ করে দেবে। শুধু হাসিনা তাড়া নয়, একমাত্র ফ্যাসিজমে দূর করার বিষয় নয়। যেমন সাম্রাজ্যবাদ বলতে শুধু আমেরিকা নয়, আমার মধ্যেও সাম্রাজ্যবাদ আছে বা থেকে যেতে পারে, তার দূরীকরণের জন্য আমার কাজ আছে। কতটুকু আমি বিস্তার নেব, কতটুকু আমার আয়তন বাড়াবো, অন্যের অধিকারকে কতটুকু হরণ করে নিজের কমফোর্ট জোন তৈরি করব, এইসব প্রশ্ন নিয়ে অনেক কথা বলার আছে। এই আসরে এত বলার নেই। সবাইকে ধন্যবাদ।